প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় শিশুদের চোখের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাফিস এ চৌধুরী 1960 সালের এপ্রিল মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে শের-ই-বাংলা বরিশাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FOPHTH ডিগ্রি লাভ করেন। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চক্ষু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও প্রাক্তন পরিচালক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে এবং এনটিভিকেও স্বাগতম আমাকে ইনভাইট করার জন্য। স্যার, শিশুদের চোখের সমস্যা, একেবারে অনুষ্ঠানের শুরুতে স্যার আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে শিশুদের চোখের সমস্যাগুলো কি কি বেশি দেখতে পান, সেটি স্যার জন্মগত হিসেবেও কি কি দেখতে পান এবং স্যার জন্মের পরবর্তী সময় দুটি বিষয়ই জানবো স্যার। জন্মগত যেসব সমস্যা নিয়ে শিশু জন্ম নেয় তার ভিতর কমনগুলো হলো ক্যাটারাক্ট, যেটা ছানি আমরা বলি, তারপরে গ্লোকোমা জন্মগত, তারপরে যেটা আসতে পারে নেত্রনালী বন্ধ থাকে, যেটাকে আমরা কনজেনিটাল ড্যাক্টোসিস্টাইটিস বলি। এই কয়টা মোস্ট কমন কজ জন্মগত সমস্যা। এখন একটা কোশ্চেন আছে, জন্মগত সমস্যাটা কেন হয়? যদি মাদার প্রেগনেন্ট অবস্থায় কোনো ইনফেক্টেড হয়, যেমন টক্সোপ্লাজমোসিস, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, হিস্টোপ্লাজমি, এইসব রোগ যেমন যারা যদি আক্রান্ত হয় তখন বাচ্চার এইসব প্রবলেম নিয়ে জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। বড়দের ক্ষেত্রে স্যার হচ্ছে যেমন চোখের সমস্যা দেখা যায়, ছোটদের ক্ষেত্রেও স্যার সেই সমস্যাগুলো জন্মের পর কেমন হয়ে থাকে? জন্মের পরে এখন একটা জিনিস আমি যেটা হাইলাইট করতে চাই, এখন ক্যাটারাক্ট বাচ্চাদের, আমাদের বড়দের তো ক্যাটারাক্ট আমরা ওয়েট করতে পারি, কিন্তু বাচ্চাদের ক্যাটারাক্ট আমরা ওয়েট করতে পারবো না, কারণ করলে ভিশনটা সাপ্রেস হয়ে যাবে, যেটাকে আমরা এমব্লাইপিয়া বলি। যার ফলে যদি জন্মগত দুই চোখের ক্যাটারাক্ট নিয়ে জন্ম নেয় বা এক চোখেরও নেয়, তাহলে 4 থেকে 6 সপ্তাহ 8 সপ্তাহের ভিতরে সার্জারি করে ফেলা ভালো, নাহলে তারপর ভিশনটা পার্মানেন্টলি বসে যেতে পারে এইটা। আর গ্লোকোমাটা যেটা হলো, গ্লোকোমা কিভাবে বুঝতে পারবো? যেমন চোখে পানি পড়বে, তারপরে চোখটা ঘোলাটে দেখা যাবে, তারপরে চোখের সাইজটা বড় হয়ে থাকবে, কারণ বাচ্চা তো কমপ্লেন করতে পারে না। তো এটাও খুব ডিজাস্টার একটা ডিজিজ, যেটাকে ব্লাইন্ডনেস করে। তো ওটা আমরা ট্রিটমেন্টের ভিতরে সার্জারির ভিতরে দিয়ে কিওর করে ফেলি। আর নেত্রনালী যেটা আছে, যেটাতে পানি পড়ে ময়লা হয়, সেটা ভেরি সিম্পল কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি আমরা করি, চোখের কোনো মেসেজ দিই এবং অ্যান্টিবায়োটিক ড্রপ যদি ইউজ করি, তাতে দেখা যায় 95% বাচ্চা ভালো হয়ে যায়। যাতে স্যার ভালো হচ্ছে না পরবর্তীতে 6 বছর পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। 6 বছর পরে আমাদের একটা সার্জারি করতে হয়, যেটা ড্যাক্টোসিস্টো রাইনোস্টমি বলা হয়। নিশ্চয়ই স্যার। এবং একটা রাস্তা তৈরি করে দিতে হয় পানি যাওয়ার। নিশ্চয়ই। পরবর্তীতে স্যার আবার আসলে অপারেশন করবার প্রয়োজন হয় কিনা কখনো? ড্যাক্টোসিস্টাইটিস একটা কমপ্লিকেশন, মোস্ট কমন কমপ্লিকেশন হলো ফেইলিউর। যদি ফেইলিউর হয় তাহলে আমরা আবার অপারেশন করতে পারি, মানে দ্বিতীয় অপারেশন করতে কোনো বাধা থাকে না ড্যাক্টোসিস্টাইটিসে। স্যার, শিশুদের ক্ষেত্রে স্যার আমরা যেটি দেখি যে চোখের পাওয়ার জনিত সমস্যা, অনেকের ক্ষেত্রে আমরা এটি দেখতে পাই। একেবারে স্যার শুরুতে আসলে কি কি লক্ষণ উপসর্গ দেখে বোঝা যাবে যে না শিশুর চোখে পাওয়ার জনিত সমস্যা রয়েছে? এখানে প্রথমে আমি যেটা দিয়ে শুরু করতে চাই, বলতে চাই যে এই সমস্যাটা সব থেকে শিশুদের অথবা ইভেন বড়দেরও সবথেকে বেশি সেটা আমাদের কাছে আসে, সেটা কিন্তু পাওয়ার জনিত সমস্যা। এখন বাচ্চারা সাধারণত কখনো বলতে পারে না যে আমি কম দেখি। এখন দুইভাবে এটা ডায়াগনোসিস হয়। একটা হলো যে স্কুল থেকে কমপ্লেন দিবে সে ঠিকমতো হোমওয়ার্ক করছে না, 2কে 3 লিখবে, 5কে 6 লিখবে, উল্টাপাল্টা করে আসবে। আরেকটা হলো বাসায় যদি প্যারেন্টসটা কনসিয়াস থাকে, যখন দেখবে যে বাসায় বাচ্চা টেলিভিশনের কাছে চলে যাচ্ছে, যতই পিছনে নিয়ে আসছে বা সে বারবারই সামনে যাচ্ছে, দ্যাট মিনস যে ও চোখে কম দেখছে। সেই দুইটা কজ দিয়েই সাধারণত আমাদের কাছে বাচ্চারা আসে, কিন্তু বাচ্চারা সাধারণত বলে না যে আমি কম দেখি, বুঝে না তারা যে আসল নর্মাল ভিশন কতটুকু। পরবর্তীতে আপনাদের কাছে আসবার পর আসলে কি কি করেন? অ্যাকচুয়ালি যদি বাচ্চা খুব ছোট হয়, বিলো 5 ইয়ার্স, 5 বছরের কম হয়, তাহলে আমরা একটা ওষুধ দিয়ে চোখে মনিটাকে বড় করে চোখের মাসেলগুলোকে প্যারালাইসিস করে তারপরে আমরা পাওয়ারটা বের করে নিয়ে আসি। কারণ বাচ্চাদের অ্যাকোমোডেশন বলে, মানে দেখার ক্ষমতাটা খুব বেশি, যার ফলে বড়দের মতো ডাইরেক্টলি আমরা করতে পারি না। কিন্তু 5 বছরের উপরে যদি হয় তখন হয়তো আমরা ডাইরেক্টলি যন্ত্রের মাধ্যমে, যেটা রেটিনোস্কোপি বলি, অটো রিফ্র্যাক্টোমিটার বলি, এগুলো দিয়ে আমরা পাওয়ারটা বের করে নিয়ে আসি তখন। এবং চশমা পরে, এখন একটা কোশ্চেন, চশমা না পড়লে কি হবে? নিশ্চয়ই। চশমা না পড়লে যদি কারোর চশমার পাওয়ার থাকে এবং 7 বছরের ভিতরে যদি এটা ডায়াগনোসিস না হয়, তাহলে এমন হতে পারে সে সারা জীবনের জন্য পার্মানেন্টলি তার চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে।
এবং এটা কিন্তু চোখের স্ট্রাকচার বা চোখের যে টিস্যুগুলো আছে এগুলো ক্ষতি করবে না। চোখই থাকবে কিন্তু ভিশনটা সাপ্রেস হয়ে যাবে। জাস্ট একটু সিম্পল, বাসায় যদি আমরা লোহা ফেলে রাখি কী হবে? জং পড়বে। অল্প জং পড়লে ক্লিন করা যায়, কিন্তু বেশি জং পড়লে কিন্তু ক্লিন হয় না। সো এটাও চোখটা এরকম, যদি আমরা অনেকদিন পর্যন্ত ফেলে রাখি চশমা না দিয়ে, তাহলে ওই জং পড়ার মতো চোখের দৃষ্টিটা পার্মানেন্ট বসে যাবে। স্যার, এই যে শিশুদের চোখের সমস্যা হচ্ছে কিংবা পাওয়ারজনিত সমস্যা হচ্ছে, সেটি আসলে কোন কোন কারণে হচ্ছে? বেসিক্যালি এটা আইবলের শেপের উপর ডিপেন্ড করে, বাট অনেকে যেটা বলে এখন, বা আমরাও অনেক সময় বলি, যেহেতু আমরা ট্যাব বেশি ইউজ করি, বাচ্চারা কম্পিউটার বেশি ইউজ করে, সেলফোন ইউজ করে, তারও একটা এফেক্ট, এর থেকে একটা রে বের হয়, এবং এগুলা ওভার ইউজের কারণে চোখে যে টিস্যু থাকে মাসেলগুলোতে এটা এফেক্ট করে, এটাও একটা কারণ হতে পারে। বাট বেসিক্যালি এটা কোনো কারণ ছাড়াই চোখের শেপের উপর ডিপেন্ড করে। এগুলো হলো মেইনলি কজ। অভিভাবকদের, শিশুদের পাশাপাশি আসলে অভিভাবকদের কোন কোন বিষয়গুলো সচেতন হওয়া উচিত? অভিভাবকদের কাজটা হলো যে বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে প্রথমে একজন ডক্টরের কাছে চোখ এবং দরকার হলে হোল বডি একটা চেক আপ করে তারপরে স্কুলে ভর্তি করা হোক। বিদেশে কিন্তু এই সিস্টেমটা একদম ম্যান্ডেটরি। স্কুলে ভর্তি হওয়ার আগে কিন্তু তাকে চোখ পরীক্ষা করে ইনক্লুডিং বডি সব চেক আপ করে তারপরে না, কারণ বাচ্চা তো কমপ্লেন করবে না। কিন্তু আমাদের এখানে কোনো সিস্টেম নাই। সো প্যারেন্টসরা, যেহেতু স্কুল ওইভাবে কোঅপারেট করে না, প্যারেন্টসরা এই রোলটা রাখতে পারে যে আমার বাচ্চা ঠিক আছে স্কুল যাওয়া শুরু করবে, আমি একটু চোখটা দেখাইনি যে চোখের অবস্থাটা কীরকম। সো এই একটা চয়েস। সেকেন্ড হলো, আমাদের স্কুলে কিন্তু অনেক টিউশন ফি নেওয়া হয়, বিশেষ করে প্রাইভেট, কিন্তু অনেক টিচার বা ফাউন্ডার আমাদের কাছে আসেন চোখ দেখাতে। আমরা রিকোয়েস্ট করি যে আপনারা একটা স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করেন স্কুলে, বিকজ একটা বাচ্চার যদি ভিশন পার্মানেন্টলি নষ্ট হয়ে যায়, তার কিন্তু ফিউচার অনেক বেশি হ্যাম্পার হবে। কারণ সে আর্মিতে গেলে, ডিফেন্সে গেলে, তারপরে ধরেন বিসিএস পরীক্ষা দিতে গেলে কিন্তু ডিসকোয়ালিফাইড হওয়ার চান্স থাকবে। তো এটা বলি, কিন্তু ওনারা অতটুকু কেয়ার করতে চান না, বা কোনো সিস্টেম ওইভাবে ডেভেলপ করেনি আমাদের দেশে। কিন্তু বিদেশে এটা ম্যান্ডেটরি। দেশের বাইরে স্যার 2 নম্বর সেই অবস্থাটি কেমন রয়েছে এখন? বিদেশের সুবিধা কি, এভরি ইয়ার, এটা কিন্তু ভেরি সিম্পল, এভরি ইয়ার ওরা করে কি, স্কুলে একটা প্যারামেডিক্স দিয়ে জাস্ট একটা এই যে স্নেল চার্ট, যে চার্টটা দিয়ে বাচ্চাদের পড়ায়, যখন দেখে যে বাচ্চা পড়তে পারে না, তখন একটা কাগজে একটা ফর্ম থেকে ওটা ফিল আপ করে ডক্টরের কাছে পাঠাই দেয়। ডক্টর আবার কারেকশন করে সিগনেচার দিয়ে ব্যাক করে দিবে, স্কুলে এটা রেকর্ডে থাকবে ওই জিনিসটা। তারপরে এভরি ইয়ার তারা কিন্তু এরকম করছেই, কিন্তু এটা কিন্তু এক্সপেন্সিভ কোনো কিছু না, এটা আমাদের সদিচ্ছার অভাবের কারণে আমরা এটা করছিলাম। এখন এই একটা আরেকটা যেটা পারে, যেহেতু আমরা প্যারেন্টসরা অতটুকু আমরা বুঝি না, অথবা স্কুল রোল রাখে না, গভর্নমেন্ট একটা রোল রাখতে পারেন। ওনারা যদি ম্যান্ডেটরি করে দেন যে প্রত্যেক বাচ্চাকে এভরি ইয়ার স্কুলের ম্যান্ডেটরি আই এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, তাহলে দেখবেন যে বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য এবং চোখ অনেক ভালো থাকবে এবং ওরা সুস্থ থাকবে। পাওয়ারজনিত সমস্যা সেটি আসলে ধরা পড়বার পর আসলে অভিভাবক যারা রয়েছেন কিংবা গার্জিয়ান যারা রয়েছেন, তাদের সাথে কিভাবে কাউন্সিলিং করেন, কিংবা এই বা চশমা নেওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাই। এখন জিনিসটা হলো, কোনো প্যারেন্টস থাকে খুব কি বলবো, মনের দিক থেকে দুর্বল। যদি বাচ্চাকে চশমা দেওয়া হয়, বিশেষ অনেক মারা কান্নাও শুরু করেন যে চশমা লাগবে, আমার বাচ্চা এত ছোট, এইটা সেটা এরকম। তো ওনারা প্রথমে ওইভাবে অ্যাকসেপ্ট করতে চান না। অনেকে আবার তখন একজন ডক্টর ডায়াগনোসিস করে যে চশমা লাগে, ওনারা আর একটু কনফার্ম হওয়ার জন্য আরও 2-1 জন ডক্টরের অপিনিয়ন নিয়ে তারপরে লাস্টে হয়তো চশমা নেন। এখন একটা জিনিস হয় কি, ফাইন্যান্সিয়াল কারণে হোক অথবা সময়ের কারণে হোক, যেটা 1 বছরে আসার কথা, দেখা যায় 3-4 বছর অনেকে আসেন না। কিন্তু এর ভিতরে কিন্তু পাওয়ার অনেক চেঞ্জ হয়ে গেছে, এবং এই পাওয়ারটা কখন চেঞ্জ হয়? বাচ্চা যখন ছোট থাকে, আপ টু দ্য এইজ, মানে 18-19 বছর পর্যন্ত এই পাওয়ারটা বাড়তে থাকবে, তারপরে দেখা যায় মোস্টলি ফিক্স হয়ে যায়। তার মানে এই 18 বছর 19 বছর পর্যন্ত এভরি ইয়ার একটু চেঞ্জ হবে। তো যে রিকোয়েস্টটা থাকবে প্যারেন্টসদের দিকে, যে এভরি ইয়ার যেন একবার করে বাচ্চাদের আই এক্সামিনেশন করানো হয়, কারণ এই চেঞ্জটা হবেই 18-19 বছর পর্যন্ত, গ্র্যাজুয়ালি বাড়বে, কমবে না, বাড়বে। স্যার, শিশুদের চোখের সমস্যার ক্ষেত্রে পাওয়ারজনিত ত্রুটির কথা আমরা শুনছিলাম, পরবর্তীতে আসলে যারা এই যে চোখের বিভিন্ন ধরনের লেন্স ব্যবহার করছেন, সেটি কি আসলে স্যার কিভাবে দেখছেন? লেন্সটা একটা সার্টেন এইজের পরে দেওয়া যায়। একটু তার আগে আমি বলি, যদি বলা হয় চোখের দৃষ্টিজনিত কারণে কয় ধরনের চিকিৎসা হয়, বেসিক্যালি 3টা। একটা চশমা, একটা কন্ট্যাক্ট লেন্স, একটা হলো ল্যাসিক সার্জারি। বাট ল্যাসিক সার্জারিটা 18 ইয়ার্সের আগে হবে না, প্রোভাইডেড 1 বছর যদি পাওয়ার চেঞ্জ না হয়, তারপরে ল্যাসিক করা যাবে। তো এখন কন্ট্যাক্ট লেন্স ইনডিসক্রিমিনেটলি, কোনো রুলস ছাড়া বাংলাদেশে কন্ট্যাক্ট লেন্স ইউজ করা হয়। এটা আমরা বর্তমানে শিশুদের থেকে ছোটদের আমরা অনেকের ক্ষেত্রেই দেখছি যে ব্যবহার করছে। অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি শিশুরা কন্ট্যাক্ট লেন্স পড়তেও পারবে না, মেনটেন করতে পারবে না, অ্যাটলিস্ট 12 বছরের উপরে না গেলে তাদের ওই মানে সেন্সটা ডেভেলপ করবে না। এখন এটা ডিপেন্ড করবে অনেকগুলো কারণে কন্ট্যাক্ট লেন্স কেন ইউজ করি আমরা। একটা হলো কসমেটিক কারণে, নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য। 2 নম্বর যারা প্লেয়ার, ইভেন যারা স্কুল গোয়িং চিলড্রেন, যারা খেলাধুলা করে, চশমা দিতে সম্ভব না, অ্যাক্সিডেন্ট হতে পারে, চোখে ক্ষতি করবে। সো এই একটা কারণে আমরা ইউজ করি, হ্যাঁ, এইসব কারণে মোস্টলি ইউজ করি। এখন জিনিসটা হলো যে আমাদের দেশে যে প্রবলেমটা, এই কন্ট্যাক্ট লেন্সটা ইউজ করা বা প্রেসক্রাইব করার মতো ওইরকম আমাদের কোর্সের ভিতরে এরকম কিছু থাকেও না পড়ালেখার ভিতরে, অথবা গভর্নমেন্ট থেকে কোনো রুলসও নাই। বিদেশে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি রুলস থাকে যে কন্ট্যাক্ট লেন্স যদি দিতে হয় আন্ডার সুপারভিশন অফ ডক্টর, মানে ডক্টরের সুপারভিশনে কন্ট্যাক্ট দিতে হবে, কারণ এই কন্ট্যাক্টটা চোখকে টাচ করে এবং পড়তে গেলে খুলতে গেলে ঠিকমতো যদি নিয়ম না জানে তাহলে কর্নিয়াল আলসার করে দৃষ্টি হারানোর সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে, গ্রোসারি স্টোরে, বিউটি পার্লারে, মানে সব জায়গায় কন্ট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে। এবং এই কন্ট্যাক্ট লেন্স কিন্তু মানে ব্র্যান্ডেড কন্ট্যাক্ট লেন্স না, এটা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন বিজনেস পার্সন ওনারা চায়না থেকে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম দিয়ে তৈরি করে আনছে। এবং এটাও ট্রু বলতে হয় যে এর ভিতরে লেখা থাকে যে মেড ইন ইংল্যান্ড, মেড ইন ইউএসএ, বাট হুইচ ইজ নট ট্রু। এখন আপনি ফেসবুকে অথবা মিডিয়াতে দেখবেন অনেক সময় যে আমাদের মিডিয়া পার্সনদের চোখে আলসার হয়ে গেছে কন্ট্যাক্ট লেন্স পরে। এইটাই হলো কারণ এই যে কন্ট্যাক্ট লেন্স করলে এটা কোনো কোয়ালিটি মেনটেন হচ্ছে না এবং এটা কোয়ালিটি দেখার মতো কোনো অথরিটিও নাই। তো আমি যে কথাটা বলতে চাই যে যেমন আমি একজন ডক্টর, আই ডক্টর, আমি জানি যে কোথায় কন্ট্যাক্ট লেন্স পাওয়া যায়, কারা ইম্পোর্ট করে। তো আমি রিকোয়েস্ট করবো প্যারেন্টসদের বা যারা কন্ট্যাক্ট লেন্স নেন, আপনার কন্ট্যাক্ট লেন্সটা অ্যাটলিস্ট ডক্টরের সুপারভিশনে নেবেন, কারণ এটা আপনার চোখের জন্য অথবা আপনার বাচ্চার চোখের জন্য পার্মানেন্ট ড্যামেজ করে দিতে পারে। নিশ্চয়ই স্যার, শিশুদের চোখের সমস্যার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের চোখের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চোখ ভালো রাখতে খাবারের ভূমিকা। চোখের দৃষ্টিশক্তি বা চোখটাকে সুন্দর রাখতে বা যে কোনো রোগ মুক্ত থাকতে আমাদের প্রতিদিন কিছু কিছু নিয়ম করে খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষকে প্রতিদিন সুষম খাবার তার ডায়েটে থাকতে হবে, মানে খাদ্যের 6টি গ্রুপ তার খাদ্যে বিদ্যমান থাকতে হবে। পাশাপাশি চোখের জন্য স্পেশালি যে খাবারগুলো আমরা বলে থাকি যে পুষ্টিকর এবং ভালো, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি এবং এছাড়াও ওমেগা 3, ওমেগা 6, পাশাপাশি লুটেইন এবং গামা লিনোলেনিক অ্যাসিড। আমরা যে খাবারের মধ্যে পাচ্ছি এই পুষ্টিগুলো, সেগুলোই মূলত আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে বা চোখটাকে ভালো রাখতে কিন্তু সাহায্য করছে। প্রথমে আসি ভিটামিন এ। ভিটামিন এ আসলে একটি স্ট্রং আমাদের ভিটামিন, যেটা কিন্তু আমাদের বডিতে অনেকগুলো উপকার বয়ে নিয়ে আসে, পাশাপাশি চোখের জন্য বিশেষ উপকারী। মূলত আমরা ভিটামিন এটা পেয়ে থাকি হলুদ এবং লাল জাতীয় যে সবজি এবং ফলগুলো আমরা পাচ্ছি, যেমন মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, এছাড়াও ফলের মধ্যে রয়েছে কলা, আম, এই জাতীয় খাবারে কিন্তু আমাদের মোটামুটি ভিটামিন এ পাওয়া যায়। পাশাপাশি বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি। এছাড়াও কিন্তু কিছু কিছু মাছ এবং সবজির মধ্যে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। ভিটামিন এর পাশাপাশি কিন্তু আমরা যেগুলোর নাম বলেছি ভিটামিন সি এবং ভিটামিন ই, এগুলোর উৎস হলো গাঢ় সবুজ শাকসবজি থেকে আমরা ভিটামিন সি পাচ্ছি। আমাদের টক জাতীয় যে ফলগুলো রয়েছে, আমলকি, পেয়ারা, জাম্বুরা, আমড়া, এই জাতীয় ফল থেকেও কিন্তু আমরা অনেক বেশি ভিটামিন সি পেয়ে থাকি। এবং ভিটামিন ই এর আমরা কিন্তু সোর্স আমরা জানি যে কোনো ধরনের তেল জাতীয় খাবার থেকে, যেমন আমরা ফ্লাক্সিড অয়েল, সয়াবিন অয়েল বা আমাদের যে কোনো ধরনের যে অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি খাবারে, সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন ইটা পেয়ে থাকি। পাশাপাশি বাদামও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এছাড়াও কিন্তু আমরা যেটা বলছি ওমেগা 3, ওমেগা 6, এটাও কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং চোখটাকে সুন্দর রোগমুক্ত রাখতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাধারণত সামুদ্রিক মাছ, আপনার অলিভ অয়েল, ফ্ল্যাক্সিড, এই জাতীয় খাবারে এবং এছাড়াও কিন্তু বাদামের মধ্যেও কিন্তু আমরা ওমেগা 3 এবং ওমেগা 6টা পেয়ে থাকি। এগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। মোট কথা, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে গেলে আমাদের কিছু কিছু খাবার স্পেসিফিক, যেমন প্রতিদিন হলুদ এবং
লাল যে সব সবজি এবং ফলগুলো রয়েছে এগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। আমাদের বাদামটা প্রতিদিন গ্রহণ করতে হবে। খাবারে যে তেলটা ব্যবহার করছি সেই তেলটি আমাদের ফর্টিফাইড কিনা, ভিটামিন এ ই যুক্ত কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের সিড রয়েছে, এবং ফ্ল্যাক্স সিড, তারপরে আপনার চিয়া সিড, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখা বা চোখটাকে ভালো রাখার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে দেখা যাবে আমাদের চোখটা সুন্দর থাকবে এবং নীরব থাকবে। শিশুদের চোখের যত্নের ক্ষেত্রে আসলে কি কি করা প্রয়োজন? শিশুদের যত্নের ক্ষেত্রে বেসিক্যালি প্যারেন্টসদের, কারণ শিশুরা তো ওইভাবে না, প্যারেন্টসদেরই একটু কনসাস থাকা উচিত যে ওরা কি খেলাধুলার ব্যাপারে ঠিকমতো খেলছে কিনা, অথবা কি ডিভাইস দিয়ে খেলছে। অনেক সময় দেখা যায় বিদেশে কিন্তু প্রত্যেকটা টয় খেলনার উপরে কিন্তু লেখা থাকে কোনটা বাচ্চারা ইউজ করতে পারবে বা কোনটা ইউজ করতে পারবে না, কোনটা কনসাসলি। বাট আমাদের তো ওই সিস্টেম নাই। তো মানে এই যে টয়গুলো আছে খেলনা যেগুলো থেকে, এগুলো কিন্তু চোখের জন্য হার্মফুল, যে বাই চান্স চোখে লেগে যেতে পারে, খুলতে পারে। অথবা আমরা ওই যে বাচ্চাদের খেলনা বন্দুক আছে যেগুলা, বা রিভলভার আছে, এগুলা থেকে বুলেট বের হয় আর্টিফিশিয়াল এগুলা। তো এই ডিভাইসগুলো, যে ডিভাইসগুলো চোখের জন্য ক্ষতিকর, প্যারেন্টসরা যেন এই ডিভাইসগুলোকে বাচ্চাকে না কিনে দেন। আরেকটা জিনিস হলো বাচ্চাদের যেটা করে সাধারণত ইনজুরি করে, যে বাচ্চাদের সাধারণত পড়ালেখার সময় বা বিশেষ করে পড়ালেখার সময় ওই পেন্সিলে খোঁচা লেগে অথবা বইয়ের পাতার বাড়ি লেগে চোখে কর্নিয়াল অ্যাব্রেশন বলে, এটা করে আসে এই জিনিসগুলা। তো বাচ্চাদের যে জিনিসটা করতে হবে, যে আমাদের বাচ্চাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি একটা ডিজিজ আছে ভিটামিনের কারণে। এখন বাচ্চা বলতে তো আমি আর শহরের বাচ্চা বলবো না, ওভারঅল বাংলাদেশ বোঝাবো। সো এখন এই জিনিসটা হলো যে গ্রামের বাচ্চারা সাধারণত ওইভাবে নিউট্রিশন পায় না, কিন্তু কিছু কিছু জিনিস আছে, ফ্রুট আছে যেটা সস্তা এবং যেটা দিয়ে বাচ্চাদের চোখের নিউট্রিশন হয়। যেমন আমাদের রাতকানা একটা রোগের কথা আমরা খুবই জানি, কিন্তু এখন কমে এসেছে, বিকজ গভর্নমেন্ট এখন ফ্রি ভিটামিন এভরি 6 মান্থস করে দেওয়াতে একটা কমে গেছে। কিন্তু এটা হ্যাঁ, কিন্তু এটাই মোস্ট কমন কজ ছিল আমাদের দেশে বাচ্চাদের অন্ধের কারণ। এখন যদি আমরা ওইভাবে বাচ্চাদের যদি মা বাবাকে গ্রামে বুঝাইতে পারি, আপনার বাচ্চাকে গাজর খাওয়াবেন, কচু শাক খাওয়াবেন, বা বাসার আশেপাশে যেসব সবজি থাকে, সচেতনতার জায়গাটা অনেক জরুরি। যে যেই ফুডগুলো খেলে বাচ্চা সুস্থ থাকে, মাছ মাংস খেলে যে সুস্থ থাকবে তা না, কিন্তু ভেজিটেবলে বেশি। সো এই জিনিসগুলো যদি ফুড ভ্যালুটা বুঝাইতে পারি, বা আমরা যে হেলথ সেন্টারগুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে যদি ক্যাম্পেইন করতে পারি যে বাচ্চা এই ফুডগুলো খাওয়াবেন, বা গরুর দুধ থাকে একটু গরুর দুধ খাওয়াবেন, অথবা কচু শাক তো বিনা পয়সায় পাওয়া যায়, কচু শাক গাজর খাওয়াবেন, তাইলে আমার মনে হয় বাচ্চাদের সুস্থ রাখা সম্ভব আমাদের। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদেরও সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের চোখের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর যে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আসলে আঘাতটা বিভিন্ন বয়সের বিভিন্নভাবেই হতে পারে, যেমন অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অথবা বাচ্চাদের পড়ে যাওয়া, বিভিন্ন বিশেষ করে বাচ্চারা স্কুলে যাওয়া বা কেউ ধাক্কা দিলে বিভিন্ন কারণে মুখে আঘাতজনিত সমস্যা হতে পারে। ফার্স্ট যেটা দেখেন আমাদের ফেস বা মুখমণ্ডলে কী কী, এখানে সফট টিস্যু, বিশেষ করে গালের চামড়া বা ঠোঁট বা নাক, বিভিন্ন পার্ট থাকে যেগুলো সফট টিস্যু দ্বারা আবৃত থাকে। এই সফট টিস্যু যেটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট হয়তো কোনো পেশেন্ট যে কোনো হসপিটালে গেলে সফট টিস্যুটা ম্যানেজমেন্ট হয়ে যায়, আদার সেলাই করে বা কোনো প্রেশার প্যাক ট্যাক দিয়ে বা ওটা ম্যানেজ হয়ে যায়। কিন্তু যেই সমস্যাগুলো হয় যে মুখমণ্ডলে, যেমন হার্ড স্ট্রাকচার কী কী আছে আমাদের এখানে, দাঁত আছে, চোয়ালের উপর এবং নিচে 2টা চোয়াল আছে, এবং চোখের নিচে আমাদের যে ফেসের যে বোনসগুলো, হাড়গুলো, এটা এখানে অনেকগুলো বোনস এখানে আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।